সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ইসাকপুর মেজরম্যান উচ্চ বিদ্যালয়, সদর নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে। সবাই বই খাতা নিয়ে সুন্দর করে বসে যাও এবং মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং সেই অনুযায়ী অনুশীলন করবে। আশা করি তোমরা ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে আমরা শুরু করতেছি আমাদের পরবর্তী কার্যক্রম। সবাই একটু স্ক্রিনে খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো আমরা সবাই চিনি, তাই না? এটা হচ্ছে কি? ভাত। আর এই খাদ্য, এই ভাতটা খেলে আমরা কি হয়? আমাদের দেহে শক্তি পাই, তাই না? যদি আমরা এক বেলা না খাই, দুই বেলা না খাই, আমাদের শরীর কি হয়? আমরা কি চলাফেরা করতে পারি সুস্থভাবে? আমাদের দেহে ক্লান্তি আসে না? হ্যাঁ, আমাদের ক্লান্তি আসে। সেজন্য এই খাদ্য খেলে আমাদের দেহে কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। তাহলে এই যে খাদ্যটা খাই, এই যে আমরা ভাত খাই, এর উৎসটা কোথায়? আমরা এটা কোত্থেকে পাই? আমরা সবাই জানি এটা, তাই না? এটা আমরা ধান থেকে পাই। এই ধানটা হয় কোথায়? ধান গাছে। অর্থাৎ ধান গাছেরটা কি? উদ্ভিদ, তাই না? তাহলে এই উদ্ভিদের শক্তি এলো কোথা থেকে? কিভাবে এলো এবং কোথা থেকে এলো? এই উদ্ভিদ যে শক্তি পাইছে, সে কিভাবে পাইছে? আমরা ভাত খাই শক্তি পাই, কিন্তু উদ্ভিদ কোত্থেকে শক্তি পায়? উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি পায়। সূর্যের আলোকে সে সৌরশক্তিকে সে রাসায়নিক শক্তিতে পরিণত করে। উদ্ভিদ কি করে? এই সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, তাই না? তাহলে আমরা বলতে পারি জীব দেহে হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য কম বেশি শক্তির প্রয়োজন। উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটার জন্য কিসের প্রয়োজন? কম বেশি কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। ঠিক আছে? তাহলে জীব কর্তৃক তার দেহে এই যে শক্তি উৎপাদন এবং ব্যবহারের কৌশলকে কি বলে? আমরা যখন খাবার খাই, আমাদের দেহে শক্তি হয়, আমরা কি এই শক্তি নিয়ে বসে থাকি না? আমরা বিভিন্ন কাজকর্ম করি, হাঁটাচলা করি, এতে কি হয়? আমাদের শক্তিটা আবার ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়। আমরা আবার পুনরায় আমাদের ক্ষুধা লাগে, খাইতে হয়, তারপর শক্তি পাই, তারপর আমরা আবার পুনরায় কাজকর্ম করতে পারি। তাহলে এই যে জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন এবং ব্যবহারের কৌশলকে কি বলে? জীবনী শক্তি। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে কি? জীবনী শক্তি বা বায়ো এনার্জি। বায়ো এনার্জি। এখন আমরা এই বায়ো এনার্জি কাকে বলবো? জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন এবং তার ব্যবহারের যে কৌশল, সেটা হচ্ছে জীবনী শক্তি। কেমন? তাহলে আমরা এই জীবনী শক্তি বা এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো? কোষের প্রধান শক্তি হিসেবে এটিপির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবো। তাহলে দেখো সবাই, সবুজ উদ্ভিদ, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করছে? আমরা একটু আগেই বলছি, সবাই যদি একটু খেয়াল করো, কি বলছি আমরা? সৌরশক্তিকে সবুজ উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেছে। কেমন? তাহলে সবুজ উদ্ভিদ কি করে? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে এই রূপান্তরের জন্য উদ্ভিদ পূর্বের কোন সঞ্চিত শক্তি ব্যবহার করে কি? সে যে এই যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, তার জন্য কি শক্তি সে ব্যবহার করে? এই শক্তি উদ্ভিদ দেহে কি করে? বিভিন্ন বিক্রিয়ায় শক্তি যোগায়, তাই না? এই যে রাসায়নিক শক্তিটা বিভিন্ন বিক্রিয়ায় শক্তি যোগায়, যেমন এটিপি, জিটিপি, এনএডি, এনএডিপি, এফএ, ডিএস2। অর্থাৎ এটিপি, জিটিপি মানে অ্যাডিনোসিন অণুর সাথে একটি, দুটি বা তিনটি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে উৎপন্ন করে। একটি যদি যুক্ত হয় সেটা হচ্ছে এমফি, দুটি হলে এডিপি, তিনটি হলে এটিপি। এভাবে অ্যাডিনোসিন ডাইফসফেট, ট্রাইফসফেট গঠন করে। আর এভাবে ফসফেট যুক্ত করতে কি করতে হয়? বাইরে থেকে শক্তি দিতে হয়, তাই না? এই শক্তি
এদের মধ্যে এটিপি কি করে, যে আমরা যতগুলো এই যে পড়ছি এটিপি, জিটিপি, এনএডি, এনএডিপি, এফএডিএস2, এদের মধ্যে এটিপিটা হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখে। এখন আমরা জানবো যে কেন এটিপি এই শক্তিটাকে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব কি এটিপি কি এবং এটি কিভাবে তৈরি হয়। এটিপি এর মিনিং হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ অ্যাডিনোসিন হচ্ছে একটি নাইট্রোজেন বেস, এটা অ্যাডিনিন, আমরা নাইট্রোজেন বেস জানি চারটি, অ্যাডিনিন, গুয়ানিন, তারপরে হচ্ছে থায়ামিন আর ইউরোসিন। তাহলে এই নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হয় কি অ্যাডিনোসিন। অ্যাডিনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হয় কি অ্যাডিনোসিন। আর তার সাথে কি উৎপন্ন যুক্ত হয় 3টি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে গঠন করে এটিপি। দেখো এটিপি ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট। আর এত হচ্ছে অ্যাডিনোসিন, আর যে টিতে ট্রাই আর টিতে ফসফেট, ফসফেটটা হচ্ছে কি অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট। তাহলে এই যে দেখো এতে অ্যাডিনোসিন আর এখানে দুটো ইনঅর্গানিক ফসফেট, যেটাকে আমরা ডাইফসফেট বা এডিপি বলবো। তাহলে এডিনোসিন ডাইফসফেট অর্থাৎ এডিপি। আর এই যে এতে আগের মতো অ্যাডিনোসিন আর 3টা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে গঠন করে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কেমন? তাহলে এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা এবার কিভাবে তৈরি হয় আমরা দেখব। আমরা জানছি এটিপিটা কি, এটিপিটা কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এডিপি এর সাথে আমরা যেটা বলছিলাম অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করে কি এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এটা কিভাবে যুক্ত হলো, এই যে এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটা কি আসলে তোমরা একটু সবাই খেয়াল করো। এখানে একটা ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, তাহলে দেখো এডিপি, এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, 3টে অ্যাডিনোসিন ডাইফসফেট আর 3টা হচ্ছে শুধুমাত্র ইনঅর্গানিক ফসফেট। এখন কি ঘটে এখানে, যখন সূর্যের আলো পড়ে তখন এই সূর্যের আলো থেকে সৌরশক্তি এসে যখন এদের সৌরশক্তির সাহায্যে এরা কি হয়, ইনঅর্গানিক ফসফেট এসে ওই যে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যুক্ত হয়, এডিপি এর সাথে যুক্ত হওয়ার ফলে সেখানে তৈরি হয় কি এটিপি। তাহলে এটিপি তৈরির এই প্রক্রিয়াটি মূলত কি ফটোফসফোরিলেশন নামে পরিচিত। অর্থাৎ আলোর উপস্থিতিতে এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াটাকে ফটোফসফোরিলেশন বলা হয়, ফটোফসফোরিলেশন বলা হয়। আবার বলি আমরা, সূর্যালোকের উপস্থিতিতে এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলবো কি ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে এই যে ফসফেটের একটা বন্ধন তৈরি হয়, এই ফসফেট বন্ধনেতে প্রায় 7300 ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ হয়। কোথায়? এই যে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে, ইনঅর্গানিক ফসফেট এই বন্ধনে শক্তি সঞ্চিত হয় কত, 7300 ক্যালোরি বা 7.3 কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত হয়। ঠিক আছে, এবার দেখো শক্তি যুক্ত এবং মুক্ত হওয়ার প্রক্রিয়াটি একটু তোমরা সবাই দেখো। এখানে কি হচ্ছে, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয়েছে এটিপিতে। তাহলে শক্তি আসে আলো এবং ক্লোরোফিল অণু হতে। অর্থাৎ আমরা যে এটিপি তৈরি করি এর জন্য যে শক্তি দিতে হয় সেটা আসে থেকে আলো থেকে এবং ওই যে উদ্ভিদের পাতায় যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিল অণু থেকে। আর এটিপিটা আবার যে শক্তি সঞ্চিত হয় সেটাই সঞ্চিতই থেকে যায় না, এটা আবার খরচ হয়। সেটা কিভাবে খরচ হয় দেখো, সেটা জৈব সংশ্লেষণ, পরিবহন এবং বিভাগীয় কাজে শক্তি ব্যয় হয়ে পুনরায় আবার কিসে পরিণত হয়, এডিপি।
ঠিক আছে, তাহলে এটিপিটা একটি চক্রাকার প্রক্রিয়া। এটিপি তৈরি, আবার সেটা ভেঙে এডিপিতে পরিণত হয়ে যায়। তাহলে এটিপি তৈরির জন্য যে আমরা এর আগে প্রশ্ন করছি শক্তি বাইরে থেকে দিতে হয়, অবশ্যই দিতে হয়। সেটা কোত্থেকে আসে? আলো এবং ক্লোরোফিল অণু থেকে। আর সেই যে এটিপিতে যে শক্তিটা সঞ্চিত হয় সেটা ব্যবহার হয় কিসে? জৈব সংশ্লেষণ, পরিবহন, বিপাকীয় কাজে ব্যয় হয়। আর এটিপিতে আমরা কত কিলো ক্যালোরি শক্তি জমা হয় বলছি? 7.3 কিলো ক্যালোরি বা 7300 ক্যালোরি শক্তি জমা হয়। এখন আমরা একটু দেখি এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট, আমরা একটু আগে বলছি সৌরশক্তি বা আলো এবং পাতার ক্লোরোফিল উৎপন্ন হচ্ছে কিসে? এটিপিতে। তাহলে মুক্ত ফসফেট এডিপি এর সাথে যুক্ত হয়ে কি করে? মুক্ত ফসফেট মানে এই যে ইনঅর্গানিক ফসফেট বা জৈব ফসফেট এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। ঠিক আছে, এটিপি তৈরির এই প্রক্রিয়াকেই আমরা একটু আগে বলছি এটাকে বলে ফটোফসফোরাইলেশন। তাহলে ফটোফসফোরাইলেশন কাকে বলে আমরা আরেকবার বলি। এই যে সৌরশক্তি বা আলোর উপস্থিতিতে এডিপি এর সাথে পাতার ক্লোরোফিলে এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করার প্রক্রিয়াটাই হচ্ছে ফটোফসফোরাইলেশন। এটিপি আবার যখন আমরা একটু আগে দেখছি এটিপি আবার কি হয়? ভেঙে যায়। এটিপি কি থেকে যায়? না, এটিপি ভেঙে যায়। এটিপি যখন ভেঙে যায় তখন কি হয়? শক্তি নির্গত হয়, যা জৈব সংশ্লেষণ, পরিবহন, বিপাকীয় কাজে শক্তি ব্যয় হয়। এটিপি ভেঙে এডিপি ও ইনঅর্গানিক ফসফেটে পুনরায় পরিণত হয়ে যায়। তাহলে এটিপিটা আবার ভেঙে শক্তি নির্গত হয় এবং সেটা এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে পরিণত হয়ে যায়। এখন আমরা এই ছবিটা বইতেও আছে, তোমরা একটু দেখো এখানে কি বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা পাতা, সেখানে সূর্যের আলো পড়তেছে, কার্বন ডাই অক্সাইড পাতা গ্রহণ করতেছে প্লাস পানি। সেখানে পাতায় কি আছে আমরা জানি? ক্লোরোফিল আছে। ফলে এখানে একটা বিক্রিয়া হইতেছে। বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? শর্করা, অক্সিজেন। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি? আমরা কিন্তু এটা অনেক ছোট থেকে পড়ে আসতেছি, প্রাইমারিতেও আছি, তাই না? তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? সালোক সংশ্লেষণ। অর্থাৎ প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং সৃষ্ট যে খাদ্যটা, শর্করা জাতীয় খাদ্যটা তৈরি হচ্ছে, সেটা ব্যবহার হচ্ছে কোথায়? নিজের বিপাকীয় কাজে ও অবশিষ্ট ফলমূল অথবা পাতায় সঞ্চিত থাকে। অর্থাৎ যেটা বিপাকীয় কাজে ব্যবহার হয় আর যেটা থাকে সেটা ফলমূল এবং পাতায় সঞ্চিত থাকে শক্তিটা, সৃষ্ট খাদ্যটা। এই প্রক্রিয়াটার নাম কি? সালোক সংশ্লেষণ। আমরা সালোক সংশ্লেষণ কাকে বলবো? সূর্যের আলোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে কার্বন ডাই অক্সাইড, পানি এর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে কি? সালোক সংশ্লেষণ। অর্থাৎ আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট ও শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় কার উপস্থিতিতে? ক্লোরোফিলের, পাতার ক্লোরোফিলে। তাহলে শর্করা জাতীয় খাদ্য তৈরি হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি? সালোক সংশ্লেষণ। তাহলে এই প্রক্রিয়ায় মূলত কি হয়? এই আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যদি সেটা সমীকরণের সাহায্যে প্রকাশ করি, 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি, প্রভাবক থাকে আলো, ক্লোরোফিল, তাহলে সেটা উৎপন্ন হচ্ছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য C6H12O6 প্লাস 6 অণু পানি প্লাস 6 অণু অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ কি করে? প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ত্যাগ করে কি? অক্সিজেন। তাহলে আমরা এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অনেকগুলো উপকরণের দরকার প্রয়োজন পড়ে। তাহলে এই প্রয়োজনীয় উপকরণগুলো কি কি আমরা একটু দেখি। উপকরণগুলো হচ্ছে দেখো, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো, পানি। আর সেখান থেকে কি হয়? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, প্রকৃতি থেকে অক্সিজেনটা নির্গত হয়। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি গ্রহণ করে আর ত্যাগ করে কি? অক্সিজেন। আর উৎপন্ন হয় শর্করা জাতীয় খাদ্য, যেটা উদ্ভিদের ফল মূল পাতায় সঞ্চিত থাকে আর যেটা বিপাকীয় কাজে ব্যবহারের পরে অবশিষ্ট অংশটা ফলমূল পাতায় সঞ্চিত থাকে। এখন এই প্রয়োজনীয় উপকরণের মধ্যে এই যে পাতা,
পাতার দেখো, একটা পাতাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি সেখানে আমরা কি পাবো? উপরে অংশ পাবো কিউটিকল, তারপরে ঊর্ধ্বত্বক, তারপরে ঊর্ধ্বত্বকের পরে পাবো আমরা ফ্যালিসেট প্যারেনকাইমা, যেটা লম্বা লম্বা। আমরা এগুলো দ্বিতীয় অধ্যায়ে মেবি ছিল। ফ্যালিসেট প্যারেনকাইমা, তারপর আছে স্পঞ্জি প্যারেনকাইমা, তারপর হচ্ছে স্টোমা বা গহ্বর। তাহলে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পানি ও কার্বন ডাই অক্সাইড পৌঁছায়। পাতার এই যে মেসোফিল টিস্যু আছে সেখানে কি হয়? ক্লোরোপ্লাস্টে পানি ও কার্বন ডাই অক্সাইড পৌঁছায়, এটি সালোকসংশ্লেষণের প্রধান স্থান। তাহলে আমরা যদি যে প্রশ্ন করি, আমাদের যদি কেউ প্রশ্ন করে, যদি কোনো প্রশ্ন আছে যে সালোকসংশ্লেষণের প্রধান স্থান কোনটি, তখন আমরা কি বলবো? পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট। পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট, যেখানে পানি এবং কার্বন ডাই অক্সাইড পৌঁছায় এবং সূর্যের আলোর উপস্থিতিতে সেখানে কি হয়? সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটে, যে প্রক্রিয়ায় শস্য জাতীয় খাদ্য এবং অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আমরা আরেকবার দেখি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কোথায় ঘটে? পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে থাকে। তাহলে এবার একটু দেখো ক্লোরোপ্লাস্টের গঠনটা একটু দেখো সবাই। এই যে ক্লোরোপ্লাস্ট, সেটা দেখতে কেমন? এটা হচ্ছে, যদি একটা ক্লোরোপ্লাস্টকে প্রস্থচ্ছেদ করা হয়, এটা হচ্ছে তার ঝিল্লি, ভেতরের ঝিল্লি। এটা হচ্ছে স্ট্রোমা, এটা হচ্ছে গ্রানাম, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি বা গ্রানাম চাকতি। এটা হচ্ছে গ্রানাম চাকতি বা একবচনে গ্রানাম, বহুবচনে গ্রানাম, একবচনে গ্রানা। আর এই যে গ্রানাগুলো একটার সাথে একটা একটার সাথে একটা যে যুক্ত, সেটাকে বলে যে যার সাথে যুক্ত তাকে বলে কি? স্ট্রোমা ল্যামেলি। দেখি স্ট্রোমা এই অবস্থায় স্ট্রোমাটা বন্ধ, আর এই অবস্থায় হচ্ছে স্ট্রোমাটা খোলা, যখন সেখানে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। যখন স্ট্রোমাটা খোলা থাকে সেখানে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে এবং অক্সিজেনটা নির্গত হয়। এখন এই যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, একটা বিক্রিয়া ঘটে, আমরা যেটা দেখছি, 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, পানি উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটার নাম তোমরা রসায়নে সবাই পড়ে একটা বিক্রিয়ার নাম শুনেছো, যেটার নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে বিক্রিয়াটা ঘটে সেটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এখানে এই বিক্রিয়ায় কি? কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়েছে, বিজারিত হয়ে কিসে পরিণত হচ্ছে? শর্করাতে। আর পানি জারিত হয়, পানি জারিত হয়ে কিসে পরিণত হয়? অক্সিজেনে। তাহলে এই প্রক্রিয়াটা যদি কখনো পরীক্ষা প্রশ্নে আসে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, ব্যাখ্যা করো, তখন আমরা কি করব? এই বিক্রিয়াটা লিখবো। তার লেখার পরে আমরা ব্যাখ্যা দিব কিভাবে যে 6 অণু কার্বন ডাই অক্সাইড সেটা কি মূলত বিজারিত হয়েছে, হয়ে কিসে পরিণত হচ্ছে? শর্করা জাতীয় খাদ্য, এবং পানিটা জারিত হয়ে অক্সিজেনে পরিণত হয়। ঠিক আছে, এবার আমরা একটু একটা ভিডিও দেখি সবাই, প্রক্রিয়াটা কিভাবে। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ও সূর্যের আলোর সাহায্যে সুগার, লিপিড ও প্রোটিন তৈরি করে। এই সুগার থেকে শক্তি নিয়েই অন্য জীব বেঁচে থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তি গ্লুকোজের মধ্যে সঞ্চিত থাকে। কার্বন ডাই অক্সাইড ও পানি সৌরশক্তির সাহায্যে গ্লুকোজ, অক্সিজেন ও পানিতে পরিণত হয়। কার্বন ডাই অক্সাইড, পানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন ও 6 অণু পানি তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া প্রধানত গাছের পাতায় ঘটে। এই প্রক্রিয়ায় দরকার হয় কার্বন ডাই অক্সাইড, পানি ও সৌরশক্তির। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পাতার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে, আবার এর মাধ্যমে অক্সিজেন বের করে দেয়। গাছ মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণ করে এবং পরিবহন কলার মাধ্যমে এই পানি পাতায় পৌঁছায়।
সৌরশক্তি শোষিত হয় প্লাস্টিডের সাহায্যে, আর এই প্লাস্টিডের মধ্যেই সালোক সংশ্লেষণ ঘটে। তাহলে সবাই ভিডিওটা দেখলে। এখন একটা প্রশ্ন, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, প্রাণীকুল না পারার কারণ ব্যাখ্যা করো। এটা চিন্তা ভাবনা করে এটার উত্তর লিখবে সবাই বাসায়। এখন সবাই এই প্রশ্নগুলো একটু উত্তর দিবে নিজেরা। জীবনী শক্তি বা বায়ু এনার্জি কি? আমরা এটা পড়ছি, জীবনী শক্তি বা বায়ু এনার্জি কি? জীব তার কি করে শক্তি জীবদেহে শক্তি উৎপন্ন হয় এবং সেটা ব্যবহারের যে কৌশল, শক্তি উৎপন্ন এবং ব্যবহারের যে কৌশল, সেটাই হচ্ছে জীবনী শক্তি বা বায়ু এনার্জি। তারপরে এটিপি, জিটিপি, এনএডিপি, এফএডিএস2 কি? উপজাত দ্রব্যগুলো কি কি? ফটোফসফোরাইলেশন কি? এটিপি ভেঙে কি তৈরি করে? তাহলে এটিপি ভেঙে তৈরি হয় কি? এডিপি। এটিপি ভেঙে কি তৈরি করে? এডিপি তৈরি করে। সবাই এই প্রশ্নগুলোর উত্তর বাসায় লিখবে এবং সে অনুযায়ী অনুশীলন করবে। আমরা আজকে যা আলোচনা করলাম, এখানে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি আমরা, যেমন এটিপি, জিটিপি, এনএডি, এনএডিপি, এডিপি, ফটোফসফোরাইলেশন, স্ট্রোমা ল্যামেলি, ক্লোরোপ্লাস্ট, স্ট্রোমা, মেসোফিল টিস্যু। সবাই এই শব্দগুলো আরেকবার বাসায় তাদের এগুলো কি বা এর সংজ্ঞাগুলা সবাই একটু বাসায় ভালোভাবে অনুশীলন করবে। আর এই চিহ্নিত চিত্র আঁকবে। এটা কি? আমরা একটু আগে দেখছি গ্রানাম, এটা হচ্ছে গ্রানা এক বসনে, তারপরে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রোমা। এই দুইটা চিত্র এঁকে চিহ্নিত করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।